সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, বাংলাদেশের একটি রিপোর্ট কিন্তু বলছে যে 2022 সালে প্রায় 17,000 জন মানুষ হেড এবং নেক ক্যান্সারজনিত সমস্যায় ভুগছে এবং বর্তমানে কিন্তু এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হেড নেক ক্যান্সার এবং বাংলাদেশের প্রেক্ষাপট। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার লুবনা মরিয়ম 1975 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ক্যান্সার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। বর্তমানে বাংলাদেশে এখন হেড এবং নেক ক্যান্সার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই যে বৃদ্ধি পাবার কারণটা আসলে কি? হেড নেক ক্যান্সারটা কি? খুব সহজ ভাষায় যদি বলি যে আমাদের গলা, যেটাকে নেক বলি, এবং তার উপরে যে অংশটুকু আছে ফেসের, সেটাকে আমরা হেড বলছি, ব্রেন বাদ দিয়ে। এই রিজনে যদি ক্যান্সার হয় সেটাকে আমরা হেড নেক ক্যান্সার বলছি। আচ্ছা, এই হেড নেক ক্যান্সার যদিও জায়গাটা খুবই ছোট, কিন্তু এখানে অনেকগুলো অর্গান আছে। সে অর্গানের যে কোনো একটাতে ক্যান্সার হতে পারে, এবং যদি হয় তাহলে সেটাকে আমরা হেড নেক ক্যান্সার বলছি। বিশ্বে এটা খুব সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনি একদমই সঠিক বলেছেন। প্রায় 7% মতো করে, কিন্তু সব যত ক্যান্সার আছে তার মধ্যে 7% ক্যান্সার হচ্ছে আপনার হেড নেক ক্যান্সার। তবে এটা কিন্তু গ্লোবালি চিন্তা করলে হবে না, কারণ বাংলাদেশের মতো সাউথ ইস্ট কান্ট্রিগুলোতে কিন্তু এটার সংখ্যা আরও অনেক বেশি। আমরা বলছি যে ক্যান্সার যত হয় বাংলাদেশে, তার 10%-এরও বেশি হয় হচ্ছে নাক কান গলা ক্যান্সার। সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সো এটা মেইন কারণ ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এবং বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে আমাদের মতো দেশে আমাদের কিছু হ্যাবিট আছে, যেটাকে আমরা ব্যাড হ্যাবিট বলছি, ইল হ্যাবিট বলছি। যে আমরা একটা বলবো যে ধরেন একজন বাসায় বেড়াতে গেলাম, আমাদের খেয়ে দেওয়া হয় গ্রামের বাড়িতে, একটা পান আগিয়ে দেওয়া হয়, সাথে চুন জর্দা, এটা আমাদের একটা কালচার। কিন্তু এই যে পান, জর্দা, সুপারি এবং স্মোকিং, মুখগহ্বরের ক্যান্সার, গলার যে ক্যান্সারগুলো হচ্ছে, এটার মেইন কারণ কিন্তু হচ্ছে আমাদের এই স্মোকিং। সেটা সিগারেটের মতো যেটা স্মোকিং হতে পারে, তামাক জাতীয়, হ্যাঁ তামাক, সেটা স্মোকলেস তামাকও হতে পারে, যেটা আমরা বলি পান, জর্দা, সুপারি, এগুলো হতে পারে, অথবা স্মোকিং জাতীয় যে সিগারেট জাতীয় যে এগুলো হয়। আগে তো হুক্কা ছিল, এখন হুক্কা কমে গেছে, বাট এখনও কিন্তু শহর এবং গ্রাম, পুরুষ এবং মহিলা, বাংলাদেশে কিন্তু মহিলাদের এখন স্মোকিংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো মেইনলি কিন্তু এই কারণগুলোতেই আমাদের হেড নেক ক্যান্সার অনেক বেড়ে যাচ্ছে একদিন। ম্যাম, আমি যদি পরিসংখ্যান বলি, আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রায় 10%-এর মতো হেড নেক ক্যান্সারের রোগী রয়েছে, তার মধ্যে 77.6%-ই হচ্ছে পুরুষদের। এর কারণটা আসলে কি? স্মোকিং তো অবশ্যই একটা বড় কারণ। এছাড়াও বলবো যে মানুষ যখন কাজ করতে চায়, আমাদের তো আরবান রুরাল দুটা জায়গা আছে। তো শহুরে মানুষরা যেটা স্মোকিংটা বেশি করে, সিগারেটটা বেশি খায়, কিন্তু গ্রামের দিকের মানুষরা হচ্ছে পান সুপারি এবং ওরাল হাইজিনটা মেনটেন না করে আর কি। ধর আপনি কিছু খাচ্ছেন, এই সিগারেট, স্মোকিং বা পান, জর্দা খাওয়ার পরে যে আমরা দাঁত ব্রাশ করার যে প্রবণতাটা আমাদের, ওরাল হাইজিনটা কিন্তু মেনটেন হচ্ছে না। আমরা কুলি করছি না, বা দুবার করে যে দাঁত ব্রাশের করার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে না। আরও কিছু ইম্পর্টেন্ট কারণ আছে, সেটা হচ্ছে ডেঞ্চার। ধরেন আমার দাঁতে একটা ইনফেকশন হয়েছে, মুখে কোনো ঘা হয়েছে, আমরা কিন্তু খুব সহজে ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে শরণাপন্ন যাচ্ছে না, কারণ ওই ঘাটাই কিন্তু দেখা যাচ্ছে যে একটা দাঁত চোখা হয়ে আছে, ঘষায় লেগে দেখা যাচ্ছে ওখানে ক্ষতটা ক্যান্সার আস্তে আস্তে রূপান্তরিত হয়েছে। যদি আমি আগেই এটা প্রিভেন্ট করতে পারতাম, ওটাকে যদি ট্রিটমেন্টে করে খোঁচাটাকে চোখা হয়ে আছে সেই দাঁতটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম, তাহলে হয়তো সেটা আলসারটা এত বৃদ্ধি পেত না। এছাড়া আমি বলবো যে এখানে একটা ভাইরাস কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আমরা অনেকেই জানি না যে একটা ভাইরাসের কারণে এই মুখগহ্বরে যে ক্যান্সারটা হয়ে থাকে। এবং
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই ভাইরাসের এগেনস্টে কিন্তু আমাদের ভ্যাকসিনও আছে। এই ধরনের মুখগহ্বরের ক্যান্সারটা কিন্তু আমরা আর্লি স্টেজেই প্রিভেন্ট করতে পারি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে যদি স্কুল গোয়িং বাচ্চাদেরকে আমরা দিতে পারি এবং যদি অ্যাওয়ার করতে পারি, তাহলে আমার মনে হয় যে হেড নেক ক্যান্সারের যে প্রবণতা বেড়ে যাচ্ছে সেটাকে আমরা কমাতে পারবো। ম্যাম, বাংলাদেশের সবাই কি জানে এই প্যাপিলোমা ভাইরাসের যে একটা ভ্যাকসিন রয়েছে এবং এটা দিতে হয় এবং এটা কম বয়সী তরুণ তরুণী যারা রয়েছে তাদেরকে দিয়েই শুরু করতে হয়? একদমই না। সত্যি কথা বলবো যে অনেক ডক্টরও হয়তো এটার ব্যাপারে অতটা সচেতন নয়, কারণ এটা যতটা প্রচার হওয়া দরকার ছিল যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের মুখগহ্বরের ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো এটা আমি মনে করি যে এটা আরো বেশি প্রচার দরকার, এবং প্রচার না হলে মানুষ তো জানবে না। বাংলাদেশে কোম্পানি এই ভ্যাকসিনটা তৈরি করছে, যেটা জরায়ুর মুখের ক্যান্সারের জন্য কিন্তু অলরেডি এটা ব্যবহৃত হচ্ছে এবং বেশ ভালোভাবে ব্যবহৃত হচ্ছে, এবং সেটা প্রিভেন্ট করার জন্য একটা ইম্পর্টেন্ট টুলস হচ্ছে আমাদের এইচপিভি ভাইরাস ভ্যাকসিন। সো এটা আমাদের মেয়েদের ক্যান্সার প্রিভেন্ট করার জন্য, জরায়ু ক্যান্সার প্রিভেন্ট করার জন্য, যেটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে এবং গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হচ্ছে স্কুল গোয়িং বাচ্চাদেরকে, যেটা দারুণ একটা নিউজ আমাদের জন্য। সো এটা যদি মুখগহ্বর ক্যান্সারের জন্য ছেলেদেরকেও দেওয়া হয়, আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের ক্যান্সার প্রিভেনশনে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এই হেড নেক ক্যান্সারটা যেন না হয় সেটার জন্য আসলে আমরা কি কি করতে পারি? প্রথমত যে কারণে ক্যান্সারগুলো হচ্ছে সেটার জন্য থেকে আমরা প্রিভেন্ট করতে হবে। আমরা সে বদ অভ্যাস বলো, খারাপ অভ্যাসগুলোতে আমরা যাবই না। আমরা গেলেও ধরেন কেউ স্মোকিং করছে, আমরা তাকে উৎসাহিত করবো সিজেশনের জন্য, খুব দ্রুত সিজেশন। এখন কিন্তু এই প্রোগ্রামও চালু হয়েছে, অনেক ডক্টর আছে যারা স্মোকিং সিজেশনের জন্য কাজ করছে, যে কীভাবে একটা পেশেন্টকে হেল্প করা যায় সিজেশনে, কারণ এটা তো একটা ছেড়ে আসাটা কঠিন। দ্যাটস ট্রু, কারণ ফিজিক্যাল নিড থাকে। তো আমাদের অনেক ডক্টর কিন্তু আছে যারা এই জায়গাতে কাজ করছে স্মোক সিজেশনের, এটা একটা। আর হচ্ছে আমি বলবো যে পান সুপারি এই যে কিছু ছবি দিয়ে যে এবং মানুষের প্রচারণার মাধ্যমে যে এই যে আমরা পান সুপারি খাচ্ছি, মুখের মধ্যে গুল রেখে দিচ্ছি, রাতের বেলা এই সুপারি পান নিয়ে ঘুমিয়ে পড়ছে, এই সাইডে, তাই না? এই জন্য কিন্তু বাকাল মিউকোসা যেটা আমরা বলি মুখগহ্বরের ক্যান্সার, এই ঘষা খেতে খেতে কিন্তু আসলে ক্যান্সারটা রূপান্তরিত হয়, একটা আলসার হয়, সেখান থেকে আস্তে আস্তে ক্ষত তৈরি হয়ে ক্যান্সার রূপান্তরিত হয়ে যায়। তো এই স্টোরিগুলো যদি আমরা বলতে পারি মানুষজনকে, ছবি দিয়ে দেখাতে পারি, কারণ কথা এবং ছবি একসঙ্গে দেখলে মানুষ বেশি ইফেক্টিভ হয়। ম্যাম, হেড নেক ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে ট্রিটমেন্ট কি কি রয়েছে? ট্রিটমেন্টটা পুরোপুরি ডিপেন্ড করবে যে ক্যান্সারটা কোন পর্যায়ে আমাদের কাছে ধরা পড়েছে। আমরা জানি যে ক্যান্সারের আসলে মূলত 3টা ট্রিটমেন্ট, একটা সার্জারি, কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। শুধু সার্জারির মাধ্যমেও কিন্তু চিকিৎসা করা যায় যদি আমরা প্রাথমিক পর্যায়ে রোগটা ধরা পড়ে। সো প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়া খুবই জরুরি ক্যান্সারের ক্ষেত্রে, কারণ যত আর্লি আমাদের ক্যান্সারটা ধরা পড়বে তত কিন্তু তার ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়া, যদি আমাদের মুখগহ্বরের ক্যান্সার বা গলার যে স্বরের ক্যান্সার যেটা বলি আমরা ল্যারেঞ্জিয়াল ক্যান্সার, এইসব যদি স্টেজ 1-এ আসে, T1-এ আসে, খুবই আর্লি স্টেজে ছোট্ট একটা নোডুল নিয়ে আসে, এবং এটা কিন্তু সম্ভব। কারণ কি হেড নেক ক্যান্সার আর্লি আসা সম্ভব, কারণ এটাকে আমাদের খুব দেখা যায়। ফেসে যদি কোথাও একটা ভিতরে ঘা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, রোগী নিজেই দেখতে পাচ্ছে। তারপর গলার স্বরে যদি একটা ক্যান্সার হয় তখন কিন্তু যে গলার স্বর পরিবর্তন হচ্ছে এটা কেন মানুষ বুঝতে পারে, এবং গলার স্বরটা পরিবর্তন ভারী হয়ে গেছে, ভালো হচ্ছে না, তখন কিন্তু মানুষ খুব দ্রুত ডক্টরের কাছে যেতে পারে। তো আমরা যদি লক্ষণগুলো মানুষকে বলি যে এই লক্ষণগুলো হলে তুমি দ্রুত ডক্টরের কাছে যাও, তাহলে কিন্তু আর্লি স্টেজে আমাদের ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। সো সার্জারি, প্রাথমিক পর্যায়ে হলে সার্জারি। অনেক সময় বাক্কাল মিউকোসা যেটা বলি আমরা, চিকের ক্যান্সার যদি হয় তখন অনেক বড় আলসার নিয়ে আমাদের আসে, তখন কিন্তু আমাদের একটা চিন্তা থাকে যে আমরা সার্জারি করব, তখন অনেক বড় করে সার্জারি করতে হয়, অনেক কিছু ফেলতে হয়। আর আপনি তো জানেন যে ফেস একটা মানুষের জন্য কত ইম্পর্টেন্ট, রাইট? একটা মানুষ প্রথমেই দেখে কি দেখে, ফেসটা দেখে, রাইট? সো এরকম যখন একটা সার্জারি করার কথা আমরা বলি যে এত কিছু ফেলতে হবে, সেখানে কিছু ডিসফিগারেশন হতে পারে ফেসের, কারণ ফেলে দিতে হয় অনেক কিছু, তখন কিন্তু অনেকে রাজি হয় না যে সার্জারি করতে। বাট আমি বলবো যে হেড নেক ক্যান্সারের সার্জারি অনেক বড় রোল আছে, সেখানে কিছু ডিসফিগারেশন হলেও আসলে জীবনের জন্য, জীবন বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় যে এই সার্জারিগুলো করে মেনে নেওয়া দরকার, কারণ এরপরেও রিকনস্ট্রাকশনের অনেক কাজ আছে। আমরা চাইলে কিন্তু ওই ফেসটাকে আবার রিকনস্ট্রাকশন করে আগের মতো আনার চেষ্টা করি। সো সার্জারি আর রেডিওথেরাপির একটা বড় রোল আছে,
যেমন গলার স্বরের যে ক্যান্সার, ল্যারেঞ্জিয়াল ক্যান্সার, এই ক্যান্সারে কিন্তু আপনার সার্জারি না করে শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে আমি ক্যান্সারটাকে পুরোপুরি নির্মূল করতে পারি। তো সেখানে আমরা ল্যারিংসটা থাকবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে পারলাম। এরকম অনেক অভিজ্ঞতা আমাদের আছে আলহামদুলিল্লাহ, সব অনেক পেশেন্টই আমাদের ভালো আছে। অর্থাৎ এই যে হেডেক জনিত যে ক্যান্সারগুলো রয়েছে, আপনি চমৎকার করে বললেন যে সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে সেটিকে কিউর করা সম্ভব। আমরা এই হেডেক সার্জারি নিয়ে বা ক্যান্সার নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এরই মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো? সাধারণত বয়স্ক যারা রয়েছেন, বাচ্চা যারা রয়েছেন, তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে, মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা, কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। প্রথমে যেটা করতে হবে, অ্যাজমা রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে। হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্রহণ করা যাবে না, কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে, এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার, তৈলাক্ত খাবার, আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে। এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয়, যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসে বিভিন্ন কারণে। এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাকসবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। দৈনিক চেষ্টা করুন 3 থেকে 4 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য, তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে। ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, চিয়া সিড, এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আমরা 20 থেকে 25 মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপরে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, ম্যাগনেসিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী। যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে, যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন। এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তার জন্য প্রতিদিন আপনারা 1 মুঠ করে বাদাম রাখতে পারেন, 1 মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে, ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে। এরপরে আসি, সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে ওই খাবারগুলো বর্জন করতে হবে। যেমন অনেকের ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক, সিম, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে। এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে। অনেকের হাঁসের মাংস, হাঁসের ডিম, চীনাবাদাম, এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে, তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে। অনেকের ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে। ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে।
যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে। ম্যাম, হেড এবং নেক ক্যান্সার আর্লি স্টেজে যদি সেটা ডায়াগনোসিস করা যায় তাহলে ট্রিটমেন্ট করাটা অনেক বেশি সহজতর হয়, কিন্তু অনেক রোগীদের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে আমি রেডিওথেরাপি কমপ্লিট করলাম, সার্জারি করলাম, কিন্তু তারপরও কি এটি পুরোপুরিভাবে ভালো হবে? আমি অনকোলজিস্ট হিসেবে আমি বলতে চাই যে অবশ্যই ভালো হবে যদি আমরা সঠিক পদ্ধতিতে যতটুকু রেডিওথেরাপি দরকার এবং টেকনোলজি যদি আমরা উন্নত টেকনোলজির মাধ্যমে চিকিৎসা করতে পারি, তাহলে যদি এটা আর্লি স্টেজেও আসে, T1 T2 স্টেজে আসে, চারপাশে অনেক বেশি ছড়াচ্ছে না, এই অবস্থায় আসলে কিন্তু ক্যান্সার নির্মূল করা সম্ভব। তবে ফলো আপে থাকতে হবে, কারণ আমরা বলি যে 90% কিওর করা সম্ভব, কিন্তু 10%-এর কিন্তু রিকারেন্স চান্সও আছে। সো রিকারেন্স হলো কিনা এটার জন্য সবসময় ডক্টরের পরামর্শ, মানে আমি বলবো যে ফলো আপে থাকতে হবে, যাতে করে যদি কখনো রিকারেন্সও হয় বা আবার দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আর্লি ধরতে পারলে সেটাও চিকিৎসা করা সম্ভব। সো ক্যান্সার হলে অবশ্যই নির্মূল করা সম্ভব যদি এটা আর্লি স্টেজে হয় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পায় মানুষ। এবং সেটির সঙ্গে নিশ্চয়ই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই দরকার। আমি যারা স্মোক করছিল তারা যদি স্মোকিংটা চালিয়ে যায়, আমি রেডিওথেরাপি দিয়ে দিলাম, চিকিৎসা সে ভালো হয়ে গেল, কিন্তু স্মোকিংটা চালিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তার ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। সো লাইফস্টাইল চেঞ্জ, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং বলবো যে একটা সুস্থ জীবনযাপন করা, এটা অবশ্যই ভালো থাকার জন্য, শুধু ক্যান্সার না অন্যান্য রোগ থেকে ভালো থাকার জন্য খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এত চমৎকারভাবে এবং এত বিস্তারিতভাবে আমাদেরকে এই হেড নেক ক্যান্সার নিয়ে এত বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমাদের দেশে আসলে অনেকেই জানে না যে এই হেড নেক ক্যান্সারের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে বিশ্লেষণ করলেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাদেরকে এবং দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যেমন ধরুন শরীরে হাড় ভেঙে গেলে জোড়া লাগে, ত্বক কোথাও কেটে গেলে আস্তে আস্তে জোড়া লেগে যায়, বাট আমাদের এই টুথ বা ডেন্টাল টিস্যুটি এমনভাবেই আল্লাহ তৈরি করেছে, একবার যদি ক্ষয় হওয়া শুরু হয় সেটা চিকিৎসা ছাড়া অটোমেটিক কোনোভাবেই এটা ভালো হবে না। এটা একদম স্পষ্ট কথা। সুতরাং দাঁতের গর্ত হলে পুষিয়ে যেটা ভালো হবে সেটা চিন্তা করার কোনো সুযোগ নেই, চিকিৎসা করিয়ে নিতে হবে। এরপর আসছে মাড়ির রোগ, খুব কমিউনিটি, একটু বয়স বাড়লে এটা হয়। আমাদের যেমন চাচা চাচি দাদা দাদি বাসায় যারা আছে অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল এবং সেই সাথে ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।